আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। রংপুরে একদিনের ব্যবধানে ফের বেড়েছে পেঁয়াজের দাম। সাধারণ মানুষের নাভিশ্বাস, সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি। প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা কার বেশি, জানা গেল এক নতুন জনমত জরিপে। রাজনৈতিক প্রেক্ষাপটে জরিপের ফলাফল নিয়ে চলছে বিস্তারিত বিশ্লেষণ। নির্বাচনে আওয়ামী লীগকে চান না 28%, শর্তহীন ও শর্তযুক্তভাবে চান 69%। গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে জনগণের মনোভাবের চিত্র। বেগম রোকেয়াকে মুরতাদ কাফের বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। এ মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র সমালোচনা এবং প্রতিবাদের ঝড়। সাভারে সেটেলমেন্ট কার্যালয়ের দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলা। পেশাগত দায়িত্ব পালনে বাধা ও আক্রমণের ঘটনায় উদ্বেগ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন জানাবো বিস্তারিত খবর। রংপুরে একদিনের ব্যবধানে ফের বেড়েছে পেঁয়াজের দাম। রংপুরের বাজারে একদিনের ব্যবধানে ফের বেড়েছে পেঁয়াজের দাম। নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে কিছু স্বস্তির খবর হলো, একই সময় বাজারে ডিমসহ বিভিন্ন প্রকার সবজির দাম কিছুটা কমে এসেছে। কিন্তু চাল, ডাল, আটা, ময়দা, মাছ ও মাংসের দাম এখনও প্রায় অপরিবর্তিত রয়েছে, যা সাধারণের জীবনযাত্রার ব্যয়কে আরও বাড়িয়ে দিয়েছে। রংপুর নগরীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি পুরাতন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা দরে। অন্যদিকে নতুন মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। এছাড়াও পাতা পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে। গতকাল সোমবার যেখানে পুরাতন পেঁয়াজ 110 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছিল, আজ মঙ্গলবার হুট করে দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মুলাটল এবং আমতলা বাজারের একাধিক সবজি বিক্রেতা জানিয়েছেন, পেঁয়াজ আমদানির খবরে গত দুদিন দাম কিছুটা কমে এসেছিল, কিন্তু আজ মঙ্গলবার সকালে পাইকারি বাজারে পেঁয়াজের দাম আবারও বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে। তারা আরও জানান, পেঁয়াজের আমদানি নিয়মিত না থাকলে এবং সরবরাহ স্বাভাবিক না হলে এই মূল্য বৃদ্ধি ঠেকানো কঠিন। বাজারে পর্যাপ্ত পেঁয়াজ থাকা সত্ত্বেও দামের এমন অস্বাভাবিক ওঠানামা নিয়ন্ত্রণের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছে ভোক্তা অধিকার সংগঠনগুলো। বিশেষ করে কৃষক এবং পাইকারি ব্যবসায়ী এই দুই স্তরের মধ্যে বড় ধরনের দামের ফারাক থাকায় মধ্যস্থভোগীদের ভূমিকা খতিয়ে দেখার দাবি উঠেছে। সাধারণ মানুষ দ্রুত পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছে। তারা বলছেন, এভাবে প্রতিদিনই দাম বাড়লে দৈনন্দিন বাজার খরচ মেটানো কঠিন হয়ে পড়বে। প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা কার বেশি, জানা গেল এক নতুন জনমত জরিপে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কে সবচেয়ে এগিয়ে আছেন তা জানতে একটি উদ্যোগী জনমত জরিপ পরিচালনা করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকার্স কনসাল্টিং লিমিটেড। এই জরিপের শিরোনাম ছিল গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025। জরিপের ফলাফলে উঠে এসেছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন অধিকাংশ উত্তরদাতা। প্রায় 1/4 উত্তরদাতা মনে করেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমানও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারেন। জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি। এর উত্তরে সর্বোচ্চ 47.5% মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত করেছেন। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে বলে মত দিয়েছেন প্রায় 19%। এই দুটি পরিসংখ্যানকে একত্রে দেখলে বিএনপির এই দুই নেতার প্রতি মোট 66% কিছু বেশি মানুষের আস্থা রয়েছে বলে প্রতীয়মান হয়। অন্যদিকে জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন 25.4%। উল্লেখ্য, তিনি এর আগে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে কখনো জয়ী হননি। প্রায় 7% উত্তরদাতা মনে করেন আগামী নির্বাচনের পর শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া 0.6% মানুষ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে এবং 0.2% মানুষ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন।
এই জরিপটি দেশের 5টি নগর এবং 5টি গ্রাম বা অর্ধ শহর এলাকায় 18 থেকে 55 বছর বয়সী মোট 1343 জন অংশগ্রহণকারীর মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এর মধ্যে পুরুষ ছিলেন 674 জন এবং নারী ছিলেন 668 জন। অংশগ্রহণকারীরা বিভিন্ন আয় শ্রেণী ও পেশার মানুষ। জরিপের তথ্য সংগ্রহ করা হয় গত 21 থেকে 28 অক্টোবর। জরিপকারী প্রতিষ্ঠান স্পষ্ট করেছে যে এটি একটি মতামত জরিপ। এটি দেশব্যাপী প্রতিনিধিত্বমূলক হলেও কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকার প্রতিফলন নয়। জরিপের নমুনায় এমন ব্যক্তিদের রাখা হয়েছে যারা অনলাইন বা ছাপা পত্রিকা পড়েন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রাখেন। এই ফলাফলে দেশের রাজনীতিতে দলীয় প্রধানদের জনপ্রিয়তা এবং জনসমর্থনের একটি স্পষ্ট ধারণা পাওয়া গেছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে গভীর আলোচনা। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই জরিপের ফলাফলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনে আওয়ামী লীগকে চান না 28%, শর্তহীন ও শর্তযুক্তভাবে চান 69%। গত জুলাই মাসে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত কিনা এ বিষয়ে দেশের বেশিরভাগ মানুষের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। একটা বড় অংশ বিনা শর্তে বা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে ভোটে দেখতে চাইলেও একটি উল্লেখযোগ্য অংশ দলটিকে নির্বাচনে দেখতে চান না। প্রথম আলোর উদ্যোগে কিমেকার্স কনসাল্টিং লিমিটেড দ্বারা পরিচালিত গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025, এই জনমত জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে। জরিপে প্রশ্ন করা হয়েছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কি? এই প্রশ্নে 27.8% উত্তরদাতা বলেছেন বিনা শর্তে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়া উচিত। 26% উত্তরদাতার মতে দলের নেতাদের শাস্তি এবং সাংগঠনিক সংস্কার হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে। 14.8% মনে করেন আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। এছাড়া 0.4% উত্তরদাতা বলেছেন যে তারা এ বিষয়ে নিশ্চিত নন। শুধুমাত্র শর্ত দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যায় বলে মত দিয়েছেন উত্তরদাতাদের 0.1%। আগে বিচার তারপর নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ এমন মত দিয়েছেন উত্তরদাতাদের 0.1%। সব মিলে দেখা যাচ্ছে শর্তহীনভাবে অথবা বিভিন্ন শর্তে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে 69.2% মানুষ মত দিয়েছেন, আর 2.6% উত্তরদাতা বলেছেন যে তারা এই বিষয়ে নিশ্চিত নন। অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ তথ্য হল শর্তহীনভাবে অথবা শর্তযুক্ত অবস্থায় 69.2% উত্তরদাতা নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে মত দিলেও দলটির জয়ের সম্ভাবনা খুব একটা দেখেননি তারা। জরিপের অন্য একটি প্রশ্নে 65.9% উত্তরদাতা বলেছেন সবচেয়ে বেশি আসনে জয়লাভ করবে বিএনপি। 25.9% উত্তরদাতা বলেছেন সবচেয়ে বেশি আসনে জয়লাভ করবে জামাতে ইসলামী। আওয়ামী লীগের কথা বলেছেন মাত্র 7.2%। এই ফলাফল থেকে স্পষ্ট যে জনগণ একদিকে যেমন একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়, অন্যদিকে তেমনি তারা ক্ষমতাসীন দলটিকে নিয়ে তাদের অসন্তোষ বা সংশয় প্রকাশ করেছে। এই জরিপটি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে জনগণের মনোভাবের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে। বেগম রোকেয়াকে মুরতাদ কাফের বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। নারী শিক্ষা ও জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে মুরতাদ কাফের বলে আখ্যায়িত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান। গত মঙ্গলবার সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে তিনি এই মন্তব্য করেন। তারই মন্তব্য প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। দেশজুড়ে প্রগতিশীল ও সাংস্কৃতিক মহল থেকে এই মন্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে। খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসানের সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে প্রার্থী জামামুজ্জামান স্নিগ্ধ লিখেছেন, নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়াকে কাফের মুরতাদ বলা হয়েছে। তিনি উল্লেখ করেন, পবিত্র ধর্মগুলোকে ব্যবহার করে ঐতিহাসিকভাবে নারীদের উপর নিপীড়ন ও অত্যাচার করা হয়েছে। তা চার্চের অত্যাচার হোক, হিল্লা প্রথা বা দাসী প্রথা যাই হোক, অনেক ক্ষেত্রে ধর্মের নাম ব্যবহার করেই হয়েছে। আর রোকেয়া এসব কুসংস্কার ও বৈষম্যের বিরুদ্ধে লেখালেখি করেছিলেন। তিনি আরও প্রশ্ন তুলেছেন, এমন মন্তব্যকারী শিক্ষক আদৌ বিশ্ববিদ্যালয়ের সব নারী শিক্ষার্থীর জন্য নিরাপদ কিনা এবং তারই মত বিশ্ববিদ্যালয়ের মূল মূল্যবোধের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান লিখেছেন, বেগম রোকেয়াকে কাফের মুরতাদ গালি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।
তিনি অবাক হয়েছেন যে প্রায় 100 বছর আগে মারা যাওয়া একজন নারীকে এখনও কেন এভাবে গালিগালাজ করতে হয়। তার মতে এ থেকেই প্রমাণিত হয় যে বেগম রোকেয়া তার চিন্তায় কতটা সফল ছিলেন। এই ঘটনায় ক্ষোভ জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পরমা পারমিতা বলেন, বেগম রোকেয়া বাংলাদেশের নারী শিক্ষা ও মানবিক মূল্যবোধের অন্যতম প্রতীক। তিনি কখনো ধর্মবিরোধী ছিলেন না, বরং অন্ধ কুসংস্কার, বৈষম্য, অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করেছেন, যা ইসলাম সহ সব ধর্ম সমর্থন করে। তিনি আরও বলেন, কোনো ব্যক্তিকে এভাবে ধার্মিক গালি দেওয়া শুধু অসম্মানজনক নয়, বরং অন্যায়ও। ভিন্ন মত বা প্রগতিশীল চিন্তাকে অপমান না করে যুক্তি ও ইতিহাস বুঝে আলোচনা করাই সভ্যতার লক্ষণ। বেগম রোকেয়ার জন্মদিনে তাকে হেয় করার চেষ্টা তার বিশাল অবদানকে ছোট করতে পারে না, বরং মন্তব্যকারীর সংকীর্ণ মানসিকতা প্রকাশ করে। এই ঘটনায় দেশে প্রগতিশীল আন্দোলন ও শিক্ষাঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। সাভারে সেটেলমেন্ট কার্যালয় জরিপে সাংবাদিকদের উপর হামলা। রাজধানীর উপকণ্ঠে সাভারে সেটেলমেন্ট কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একটি দল সাংবাদিক হামলার শিকার হয়েছেন। সেটেলমেন্ট কার্যালয়ের ভিতরে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মদদে একদল বহিরাগত তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় অন্তত 3 জন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।